কয়েকদিন ধরে আমি অসুস্থ ছিলাম। তাই খুবই অল্প ভিডিও বানানো হইছে গত কয়েকদিনে। অল্প ভিডিও বানানো হইছে বলতে আমি আসলে বুঝাইতে চাইতেছি যে ভাই আমি একটা ভিডিও বানাই নাই। আর আমি যে অসুস্থ আছিলাম অনেকদিন এমনও না। আমি ২ দিন অসুস্থ আছিলাম আর বাকি ২ দিন আইসামির কারণে বানাই নাই। কারণ আমি একটু এক্সহস্টেড ফিল করতেছিলাম। কারণ জাভাস্ক্রিপ্ট ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। আমি বেশিরভাগ সময় জাভাস্ক্রিপ্টে কোড করি না। অ্যান্ড সাথে ফ্রন্ট এন্ডও আমার প্লাস পয়েন্ট না। আই এম এ ব্যাকএন্ড ডেভেলপার। আমি বেশিরভাগ সময় পাইথনে কোড করি অথবা আমি মেশিন লার্নিং নিয়ে ঘাটাঘাটি করি। সো অনেকদিন ধরে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করার কারণে আমার একটু ফ্রাস্ট্রেটিং লাগতেছিল। কারণ ভাই দেখেন এই কোডটার দিকে একটু তাকান। কতগুলা লজিক এই জায়গায়। আর প্রত্যেকটা লজিকের লেগা আলাদা কল ব্যাক ফাংশন বানাও, ওই ফাংশনগুলারে কল করো, কই থেকে কই যাইতাছে। এতগুলা সেকেন্ড ব্র্যাকেটকে লেগা ভাই সব জায়গায়। আর ওই সেকেন্ড ব্র্যাকেট গুলার কাম এক জায়গায় এক রকম। সো এগুলাই আসলে একটু হিজিবিজি হয়ে যায় এবং পাইথন দিয়ে কোড করলে এই সকল ঝামেলা একটু কম হয়। তাই আসলে আমি একটু ফ্রাস্ট্রেটেড ফিল করতেছিলাম। বাট ফ্রাস্ট্রেশন ভুলে যায় আমাদের আগায় যাওয়া উচিত। এমন তো সম্ভব না যে আমি এখন এই ফুল সিরিজ অফ করে দিয়ে পাইথনের উপরে সিরিজ শুরু করে দেবো। আর ওই দিক দিয়ে আমি 40টার উপরে ভিডিও বানানোছি সিরিজের উপরে। এবং এই পর্যন্ত আমরা রিঅ্যাক্টের ফান্ডামেন্টাল শিখে ফেলছি, সাথে অ্যাডভান্সের 2টা হুক শিখে ফেলছি, ইউজ স্টেট এবং ইউজ ইফেক্ট। এবং আজকের এই ভিডিওটাতে আমি একটু কথা বলবো বেশি, কোড আমরা অত বেশি করবো না এবং কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমার খুব ইচ্ছা করতেছে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অনেকদিন পরে ভিডিও বানাইতে বসছি, অলমোস্ট 5-6 দিন পর। সো লেটস ডু দিস। ভালো মতো কিছু জিনিসপাতি শিখে নেওয়া যাক। এবং বাই দ্য ওয়ে আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা যদি চান সেখানে জয়েন হতে পারেন। আজকের যে টপিকটা সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমি আজকে আপনাদের সাথে ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আমাদের এই অ্যাডভান্স সেকশনের জন্য আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা খুবই সিম্পল। আমাদের সোর্স ফোল্ডারের ভেতরে খুব সুন্দর একটা প্রজেক্ট ফোল্ডার থাকবে এবং ওইটার ভেতরে আমরা আলাদা ফোল্ডার বানাবো আমাদের প্রজেক্টসগুলোর লেগা। কিন্তু আমরা আরো বড় প্রজেক্টস করুম তত বেশি আমাদের ফোল্ডার বাড়তে থাকবে এবং সেগুলো অর্গানাইজ করাও কঠিন হবে। আপাতত আমাদের এই যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলোতে আমরা শুধুমাত্র কিছু কম্পোনেন্ট ফাইলকে রাখতেছি। জাস্ট ধরতে গেলে একটা কম্পোনেন্ট ফাইলকে রাখতেছি। কিন্তু আমাদের প্রজেক্ট যত বড় হবে তত আমাদের কম্পোনেন্টস বাড়তে থাকবে। যেমনটা আমরা যদি আমাদের প্রিভিয়াস প্রজেক্টটার দিকেই তাকাই, ডেস্টিনেশন প্রজেক্টটা, এটার ভেতরে আমরা প্রায় 100 লাইনের মতো কোড করছি এবং এই 100 লাইনের কোডের ভেতরে আমরা অনেকগুলা লজিককে ইমপ্লিমেন্ট করছি এবং সেই সকল ইমপ্লিমেন্টেশন করার কারণে আমাদের কোডটা দেখতে একটু হিজিবিজি হয়েছে। আমি এই প্রজেক্টের শেষের দিকে এটাকে সাজানো গোছানোর কিছুটা চেষ্টা করছি, কিন্তু এর থেকেও বেটার ওয়েতে আমরা আমাদের কোডগুলাকে অর্গানাইজ করতে পারি যেন আমাদের কোডগুলা মোর রিডেবল হয়, লজিক্যালি সমৃদ্ধ হয় এবং বুঝতে সুবিধা হয়। এবং এইটা নিয়ে আমার এখন কথা বলা উচিত। সো এখন আমি আপনাদেরকে যেই স্ট্রাকচারটা দেখাবো এটা ধরতে গেলে সকল প্রজেক্টের জন্য, শুধুমাত্র যে রিঅ্যাক্টের প্রজেক্ট অথবা ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট এরকম না। এটা সকল প্রজেক্টের ক্ষেত্রেই, প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রেই, বিশেষ করে ওয়েব বেসড প্রজেক্টগুলোর ক্ষেত্রে 3 ধরনের ফোল্ডার ইউনিভার্সালি ব্যবহৃত হয়। একটা হচ্ছে কম্পোনেন্টস ফোল্ডার, এবং বানান তো আমি পারবোই না ভাই, ঠিক করে বানানটা একটু লিখতে দে। এই তো কম্পোনেন্টস ফোল্ডার। তারপর আরেকটা ফোল্ডার থাকবে যেটার নাম হবে পেজেস ফোল্ডার, এন্ড তারপরে আরেকটা ফোল্ডার থাকবে যেটার নাম হবে ইউটিলস ফোল্ডার। এবং আমি বানান আরেকবার ভুল করছি। এবং এই 3টা ফোল্ডার আসলে আমাদের এই প্রজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে পেজেস এবং কম্পোনেন্টস ফোল্ডারে আমরা আসলে রিঅ্যাক্ট কম্পোনেন্ট গুলাকেই রাখতে পারি। পেজেস ফোল্ডারটাতে আমরা মেইন কম্পোনেন্ট গুলাকে রাখবো। আমরা এখানে ডেস্টিনেশন অ্যাপটার জন্য শুধুমাত্র একটা পেজকে তৈরি করছি, সেই কারণে আমাদের destinations.jsx দিয়ে একটা কম্পোনেন্টকে তৈরি করলেই হয়ে যেতেছে কাজ। কিন্তু যখন আমরা বড় প্রজেক্টে কাজ করব তখন আমাদের পেজেস কিন্তু শুধুমাত্র 2-3টাতে থাকবে না, এটা 10-12টা পেজের মতো হয়ে যেতে পারে। এবং সেই সকল পেজেসের জন্য যে সকল আলাদা কম্পোনেন্ট হবে সেগুলোর কোডগুলো অনেক বড় হবে, কারণ সেগুলা নিজস্ব লজিক রাখে এবং সেই সকল লজিক যদি বেশি বড় হয়ে যায় তখন আমরা সেগুলোকে কিছু সাব কম্পোনেন্টে ভাগ করে দিতে পারি এবং ওই কম্পোনেন্টগুলোকে আমরা আমাদের কম্পোনেন্ট
কম্পোনেন্টস ফোল্ডারের ভেতরে ঢুকাই দিতে পারি। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, তাহলে ভাই ইউটিলস এর কাজটা কি? ইউটিলস ফোল্ডারের কাজটা হচ্ছে যে আমরা আমাদের কম্পোনেন্টে কিছু জাভাস্ক্রিপ্ট লজিক লিখি এবং সেই সকল ফাংশনগুলা রিইউজেবল হইতে পারে। যেমন আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে ফেচ ডাটা ফাংশনটা, এটার জন্য যদি আমরা একটা সুন্দর আলাদা ফাইলকে তৈরি করে দেই যেখানে ফেচ ডাটা ফাংশনটা থাকবে, তাহলে আমরা এটাকে আমাদের প্রজেক্টের যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারি, রাইট? এবং এটা আমাদের কোড রিউজেবিলিটিকে বাড়াবে। আমাদের এই ফাংশনটা বারবার টাইপ করার কোনো দরকার পড়বে না। ঠিক তেমনই ভাবে আমি আর একটু উপরে গেলে এখানে টগল ফাংশনটা আছে, এটাকেও আমি ছোট একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের ভেতরে ঢুকাই দিতে পারি। এবং আমরা যদি সবকিছু ঠিকভাবে ইম্পোর্ট করতে পারি প্যারামিটার গুলো, আর্গুমেন্টস গুলোকে, তাহলে আমরা এই ফাংশনটাকেও সকল জায়গাতে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এবং ইউটিলস ফোল্ডারে আসলে আমরা আমাদের সকল ইউটিলিটিস গুলাকে রাখবো অথবা ইউটিলিটিস ফাংশন গুলাকে রাখবো। এবং এটা আমাদেরকে আসলে আমাদের কোডের কোন লজিকটা কোথায় আছে অথবা কোন কম্পোনেন্টটা কোথায় আছে সেটা আরো ভালোভাবে বুঝতে সহযোগিতা করবে। এই কারণেই আমরা আসলে এরকম 3টা ফোল্ডারকে তৈরি করতে পারি। এবং আমরা চাইলে এই সকল ফোল্ডারের ভেতরেও আরো অনেক ফোল্ডার তৈরি করতে পারি বেটার অর্গানাইজেশনের জন্য। কারণ যখন আপনি বড় একটা প্রজেক্টে কাজ করবেন তখন আপনি অনেকগুলা অলমোস্ট 50+ ফাংশনস অথবা লজিক ইমপ্লিমেন্ট করবেন। সাথে সাথে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট হবে 12-13টা। তারপরে আপনার কম্পোনেন্টস গুলাতে ওই সকল পেজের সাব কম্পোনেন্ট গুলা থাকবে এবং সেগুলা মাঝে মধ্যে 100টা কম্পোনেন্টও ছাড়া যাইতে পারে, যেটা আসলে আমাদেরকে সেম ইস্যুটাতেই ফেলে আবার, যে আমরা সিম্পলিফাই করছিলাম আমাদের কোডটাকে ইজি করার জন্য। এখন আমাদের কোড ইজি করার পরেও এতগুলা আলাদা আলাদা সাব কম্পোনেন্ট তৈরি হয়েছে যেগুলাকে আবার অর্গানাইজ করতে হবে। তো আমরা কি করতে পারি, বিভিন্ন কম্পোনেন্টের কাজের ভিত্তিতে আমরা আলাদা আলাদা ফোল্ডার তৈরি করতে পারি এই কম্পোনেন্টস ফোল্ডারের ভেতরে, এবং সেখানে আমরা ওই সকল কম্পোনেন্টগুলোকে সেভ করে রাখতে পারি। অ্যান্ড এভাবেই আসলে আমরা বড় প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কম্পোনেন্টগুলোকে তৈরি করতে পারি। এরপরে আমি যখন কোনো বড় প্রজেক্ট করব রিঅ্যাক্ট সিরিজের ভেতরেই, তখন আমরা এই স্ট্রাকচারটাকেই আসলে ফলো করব। অ্যান্ড এখান থেকে আমার একটা জিনিসের দিকে একটু নজর দেওয়া উচিত। আমি যদি app.jsx এ চলে আসি, এখানে আসার পর আমরা উপরের দিকে তাকাইলে দেখব আমরা এখানে অলমোস্ট 5টা কম্পোনেন্টকে ইম্পোর্ট করে নিয়ে আসছি এবং সাথে সাথে বুটস্ট্র্যাপও আমরা সবার উপরে ইনস্টল করে রাখছি। কিন্তু জাস্ট ভাবেন, আমি যেমনটা আপনাকে বললাম যে কম্পোনেন্টস ফোল্ডারে 100+ সাব কম্পোনেন্টস থাকতে পারে এবং আমরা যদি app.jsx তার অর্ধেকও নিয়ে আসতে চাই অথবা ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাদেরকে 50 লাইন লিখতে হবে শুধুমাত্র ইম্পোর্ট করার জন্য। এবং এটা একটা ঝামেলার বিষয় হইতে পারে, কারণ আপনি যদি ভিএস কোড ইউজ না করে থাকেন, আমি ভিএস কোড ইউজ করতেছি এই কারণে আমার কাছে এক্সটেনশন আছে যেটা আমাদেরকে এই ইম্পোর্ট গুলাকে অটো কমপ্লিট করে দেয়, আমাদের নিজে হাতে টাইপ করার দরকার পড়ে না। কিন্তু আপনি ভিএস কোড ছাড়া অন্য কোনো কোড এডিটরকে যদি ব্যবহার করতে চান, তখন আপনাকে সকল কিছু ম্যানুয়ালি আনতে হবে এবং ম্যানুয়ালি আনতে গেলে আপনাকে প্রত্যেকটা পাথ ম্যানুয়ালি টাইপ করতে হবে। এবং আপনি যদি ভুল ক্রমেও কোনো একটা পাথকে ভুল লেখেন, সেটা খুঁজে পাইতে আপনার মেলা ঝামেলা পোহাইতে হবে। সো আমাদের এই জিনিসটাকে কাটায় ওঠার একটা পদ্ধতি তো থাকার কথা, তাই না? কেউ না কেউ তো এই সমস্যাটা ফেস করছে এবং এই কারণেই আমি এই ভিডিওটা বানাইতেছি, কারণ কেউ এই সমস্যাটা ফেস করছে আর এটা সলিউশনও বানাইছে। সো এটার সলিউশনটা কি হবে? এটার জন্য আমরা index.js নামক একটা ফাইলকে তৈরি করতে পারি। এই জিনিসটা আমি আপনাদেরকে ফান্ডামেন্টালস সেকশনেই দেখাইতে চাইছিলাম, কিন্তু আই হ্যাভ নো আইডিয়া কেমনে আমি ভুলে গেলাম। বাট এই ভিডিওতে আশা করি আপনারা ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবেন। তো আমি আমাদের এই প্রজেক্টস ফোল্ডারের ভেতরে নতুন একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম আমি দিব index.js, অথবা আপনি চাইলে JSX-ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু রিঅ্যাক্ট কোড লিখতেছি সেহেতু আমি এখানে JSX-ই দিয়ে দেব। এবং এটা কোনো কম্পোনেন্ট ফাইল না, এই কারণে আমি ইন্ডেক্সের আইটাকে ছোট হাতের দিছি এবং আপনিও ইন্ডেক্সের আইটাকে ছোট হাতেরই দিবেন, না হলে এটা কাজ না করার সম্ভাবনা অনেক বেশি। তো আমি এন্টার প্রেস করলে আমাদের ফাইলটা এখানে তৈরি হয়ে যাবে। এবং index.jsx এর কাজটা কি? আপনি যখন কোনো একটা ফোল্ডারের ভেতরে index.jsx ফাইলটাকে তৈরি করেন, এটা আসলে রিপ্রেজেন্ট করে আপনার এই ফুল ফোল্ডারটাকে। সো আপনি যখন এই ফোল্ডারের ভেতরে আসেন অন্য কোনো ফাইল থেকে, এই ফাইলটা অটোমেটিক্যালি এক্সিকিউট হয়।
আপনার এই ফাইলটার নাম ধরে ডাকার কোনো দরকার নাই। যেমন এটা যেহেতু একটা JSX ফাইল, সেহেতু আমি এটার ভেতরে একটা কম্পোনেন্টকে তৈরি করতে পারি, কারণ আমরা জানি যে একটা কম্পোনেন্টকে তৈরি করতে গেলে অবশ্যই সেটার এক্সটেনশন দিতে হবে JSX। সো আমি এখানে একটা কম্পোনেন্টকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। ইম্পোর্ট আমাদের যে ডেস্টিনেশন কম্পোনেন্টটা ছিল সেটাকে আমি এখানে ইম্পোর্ট করলাম। তারপর আমি এখানে একটা ফাংশনকে তৈরি করতে পারি, অ্যারো ফাংশনকে, যেটার নাম আমি দিব ডিফল্ট। আমি ডিটা বড় হাতে দিতে ভুলে গেছি, সো ডিফল্ট কম্পোনেন্ট নামে একটা ফাংশনকে তৈরি করলাম, এবং এটা হবে যেহেতু একটা অ্যারো ফাংশন সেহেতু আমি অ্যারো ফাংশনটাকেও দিয়ে দিব এখানে। এন্ড এটার ভেতরে আমি রিটার্ন করে দিতে পারি একটা সিম্পল ডিফকে, যেখানে আমি রেন্ডার করব আমাদের ডেস্টিনেশনস কম্পোনেন্টটাকে, এবং এটা একটা নর্মাল কম্পোনেন্টের মতোই কাজ করবে। আমি চাইলে এখানে টাইপ করতে পারি এক্সপোর্ট ডিফল্ট কম্পোনেন্ট, এন্ড বানানটা যদি ভাবে লিখতে পারতাম, ইয়েস। এবং এটা দিয়ে দেওয়ার পর এটা একেবারে ডাইরেক্টলি একটা সুন্দর কম্পোনেন্টের মতোই কাজ করবে, এবং এখানে আমরা আমাদের ডেস্টিনেশনস অ্যাপটাকে রেন্ডার করছি। সো আমি app.jsx এ আসবো এবং আমাদের এই ডিফল্ট কম্পোনেন্টটাকে রেন্ডার করব আমাদের স্ক্রিনে। সো ট্রায়াঙ্গেল ব্র্যাকেটস বড় হাতের ডি দিয়ে ডিফল্ট কম্পোনেন্ট, তারপর একটা স্ল্যাশ দিলে অটো কমপ্লিট হয়ে গেল। এবং এখন যদি আমি আমাদের সার্ভারটাকে স্টার্ট করি, সার্ভার অলরেডি স্টার্ট আছে। আমি ডেস্টিনেশনস কম্পোনেন্টটাকে আপাতত কমেন্ট আউট করে দিলাম, এবং টার্মিনালে এসে আমি টাইপ করব ও এন্টার, এবং আমাদের স্ক্রিনে আমরা ডেস্টিনেশনস অ্যাপটাকে রেন্ডার্ড অবস্থাতে দেখতে পারতেছি। এন্ড আমি যদি একটু কোডে ফেরত আসি, তাহলে আমরা দেখতে পারবো যে ইম্পোর্টটা হয়েছিল ডিফল্ট কম্পোনেন্টের জন্য, যে কম্পোনেন্টটা আমরা একটু আগে তৈরি করছি সেটা আসতেছে ./projects থেকে। এখানে কোথাও ইন্ডেক্সটা লেখা নাই, যদিও এটা index.jss থেকেই আসতেছে, তবুও এখানে ইন্ডেক্স লেখা নাই। এবং উপরের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা কম্পোনেন্ট এর আগে যখন আমি ইম্পোর্ট করছিলাম এটার পাথ পুরোটাকে দিতে হয়েছে। সো ডেস্টিনেশনস কম্পোনেন্টটাকে আমি নিয়ে আসছিলাম destinations.jsx থেকে, কিন্তু এই ক্ষেত্রে আমি ডিফল্ট কম্পোনেন্টকে নিয়ে আসতেছি .project থেকে। কারণ কি? কারণটা যেমনটা আমি একটু আগে বলছিলাম যে index.jsx আমাদের এই ফুল ফোল্ডারটাকে রিপ্রেজেন্ট করে। আমি চাইলে এটা কম্পোনেন্টস ফোল্ডারের ভেতরেও দিতে পারি, পেজেস ফোল্ডারের ভেতরেও দিতে পারি, ইউটিলসের ভেতরেও দিতে পারি, এবং প্রত্যেকটা index.jsx ওই ফোল্ডারটাকে রিপ্রেজেন্ট করবে, এবং ওই ফোল্ডারে ঢোকার সাথে সাথে এটা এক্সিকিউটও হবে, এবং এক্সিকিউট হয়ে এটা যা আমাদেরকে রিটার্ন করবে সেটা কিন্তু আমরা বাই ডিফল্ট পাওয়া যাব। এই কারণেই আমি ডিফল্ট কম্পোনেন্ট নাম দিয়ে আমাদের কম্পোনেন্টটাকে তৈরি করছি, এবং দেখতে পারতেছি যে এটা কাজ করে। আমাদের স্পেসিফিক ভাবে বলে দেওয়ার দরকার নেই যে আমরা index.jss থেকে এই কম্পোনেন্টটাকে পাইতেছি। সো আমি যদি index.jss এ আমাদের এই প্রজেক্টস গুলাকে আগে থেকে ইম্পোর্ট করে রাখি এবং এক্সপোর্ট করে দেই, তাহলে আমরা এক লাইনেই সকল ইম্পোর্ট এক্সপোর্ট করে ফেলতে পারতেছি, তাই না? জাস্ট লেট মি শো ইউ গাইস। আমি ডেস্টিনেশনসকে ইম্পোর্ট করছি, আমি আরো কিছু ইম্পোর্ট করে নিব, যেমন আমাদের কাউন্টার অ্যাপটা ইম্পোর্ট করে নিলাম। তারপর আমি এখানে ইম্পোর্ট করে নিতে পারি Counter2 অ্যাপটা, এন্ড এখানে আমরা 3 নাম্বার প্রজেক্ট থেকে Counter2টাকে নিয়ে নিব। এন্ড দেন ফাইনালি আমি ইম্পোর্ট করতে পারি এখান থেকে To-Do অ্যাপটাকে। এন্ড আমাদের কাছে এখানে 4টা প্রজেক্টের মেইন কম্পোনেন্ট ইম্পোর্ট করা আছে। এন্ড আমি চাইলে এই 4টাকে একটা অবজেক্ট আকারে এক্সপোর্টও করে দিতে পারি। আমি জাস্ট এখানে টাইপ করব এক্সপোর্ট, সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং এটার ভেতরে কমা কমা দিয়ে লিস্ট আউট করে দিতে পারি। সো আমি এখানে ডেস্টিনেশনস টাইপ করব, কমা দিয়ে কাউন্টার দিয়ে দিব, তারপর আমি এখানে কাউন্ট দিয়ে দিচ্ছি, সরি, এন্ড কাউন্টার দিয়ে দেওয়ার পর আমি Counter2কেও দিয়ে দিতে পারি, কমা দিয়ে আমি এখানে To-Do অ্যাপটাকেও দিয়ে দিব। এবং আমরা আমাদের এই index.js থেকে এক্সপোর্ট করতেছি আমাদের 4টা কম্পোনেন্টকে একটা অবজেক্ট আকারে। এন্ড এখানে আপনারা যদি লক্ষ্য করেন আগের সিনট্যাক্স থেকে একটু চেঞ্জেস আছে। আমি এখানে এক্সপোর্ট ডিফল্ট দেই নাই, আগে এটা কাজ করতো। এক্সপোর্ট ডিফল্ট কমান্ডটা দিলে আমরা একটা ডিকশনারিকে পাস করতে পারতাম, কিন্তু আমি জানি না হয়তো বা কোনো চেঞ্জেস হয়েছে, কাজ করতেছিল না। লিটারালি সেকেন্ডবার এই ভিডিওটা বানাইতে হইতেছে শুধুমাত্র ওই কারণে। এন্ড আমরা ডিফল্ট কিওয়ার্ডটাকে এখানে দিব না, আমরা জাস্ট টাইপ করব এক্সপোর্ট, তারপর আমরা আমাদের অবজেক্টটাকে দিয়ে দিব যেটার ভেতরে ইম্পোর্ট করা সকল কম্পোনেন্টগুলো থাকবে। এন্ড আমি যদি এখন app.jsx এ ফেরত আসি এবং এখান থেকে আমি বাকি সকল কম্পোনেন্টগুলোকে কমেন্ট আউট করে দিব। আমাদের ডিফল্ট কম্পোনেন্টও এখন আর নাই, আমরা রিমুভ করে দিছি।
আমরা সাইড বাই সাইড আমাদের প্রজেক্টটাকে রাখার চেষ্টা করব এবং দেখব এখানে খুব সুন্দরভাবে একটা হোয়াইট স্ক্রিন চলে আসছে। এটাকে তো অবশ্যই ফিক্স হবে। আমাদের দরকার কি ডিফল্ট কম্পোনেন্ট, এটা নাই। আমি একে একে সবগুলা প্রজেক্টের মেইন কম্পোনেন্টটাকে এখানে ইম্পোর্ট করার চেষ্টা করব। তো আমি রিটার্ন স্টেটমেন্টের ভেতরে এসে এখানে টাইপ করব কাউন্টার। আমরা আমাদের কাউন্টার কম্পোনেন্টটাকে দেখতে চাই এবং কাউন্টার দিয়ে দেওয়ার পর একটু যদি উপরে আসি তাহলে দেখবো এখানে লেখা আছে ইম্পোর্ট কাউন্টার ফ্রম ./projects, যেটা আমরা একটু আগে দেখতে পারছিলাম, কিন্তু এবার সিনট্যাক্স একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কি, এইবার আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কাউন্টারকে দিতেছি এবং এই ক্ষেত্রে আমি একটু ফান্ডামেন্টালসে চলে যাব। আমরা যদি কোনো একটা অবজেক্টকে পাঠাই তখন আমরা সেই অবজেক্টটাকে কি করতে পারি ভাইয়ারা, খুলতে পারি, যেটাকে বলা হয় ডিস্ট্রাকচারিং করা। সো এখন আমি এখানে কি করতেছি, আমরা যেহেতু একটা অবজেক্টকে পাবো এক্সপোর্ট করার পর, সেহেতু আমি এখন সেটাকে ডিস্ট্রাকচার করে নিতে পারি, যেখানে আমি কাউন্টার কম্পোনেন্টটাকে পাওয়া যাব। সো এই কারণেই আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিস্ট্রাকচার করতেছি আমরা যেই অবজেক্টটাকে এক্সপোর্ট করছি সেটাকেই। এবং আমি চাইলে এখন কাউন্টারের পর এখানে দিয়ে দিতে পারি আমাদের টু ডু কম্পোনেন্টটাকে। এবং একটু যদি উপরে যাই তাহলে দেখবো কাউন্টার কমা দিয়ে টু ডু কম্পোনেন্টটাও এখানে চলে আসছে। এন্ড আমাদের যেখানে এই ইম্পোর্টটা করতে 2 লাইন লাগতো, এখন আমরা সেটাকে 1 লাইনেই করতে পারতেছি। সাথে সাথে আমি চাইলে এখানে কাউন্টার 2 কে দিয়ে দিতে পারি এন্ড এটাও সাথে সাথে ইম্পোর্ট হয়ে যাবে। আমি একটু পরে উপরে যে আপনাদেরকে দেখাইতেছি। তারপর আমি এখানে ডেস্টিনেশনসটাকেও দিয়ে দিতে পারি, যেটা অটোমেটিক্যালি কাজ করবে। আমরা আমাদের 4টা কম্পোনেন্টকে পাঠাইছিলাম, এক্সপোর্ট করছিলাম একটা অবজেক্টের ভেতরে এবং আমরা সেগুলোকে এখন ডিস্ট্রাকচার করে 1 লাইনেই পাওয়া যেতেছি। এবং কোথায় থেকে পাইতেছি, প্রজেক্টসের ভেতর থেকে। আমাদের 4 লাইন খরচ করার কোনো দরকার পড়লো না। তার মানে আমি এখান থেকে সব লাইন সরাই দিতে পারি। এন্ড আমাদের কাছে যদি এমন কোনো ফোল্ডার থাকে যেখানে অনেকগুলা কম্পোনেন্ট আছে অথবা অনেকগুলা ইউটিলিটিস আছে, তখন আমরা কি করতে পারি, আমাদের এই index.js যদি ইউটিলস হয় তাহলে আমরা index.js ফাইল তৈরি করব, যদি কম্পোনেন্ট হয় তাহলে আমরা index.jsx ফাইল তৈরি করব। এন্ড এইটার ভেতরে আমরা এভাবে সবগুলা মেইন কম্পোনেন্টকে ইম্পোর্ট করে দেন এক্সপোর্ট করে দিব একটা অবজেক্ট আকারে এবং সেটাকে আমরা 1 লাইনেই আমাদের app.jsx এ ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। এটা একটা ভেরি ক্লিন ওয়ে টু ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কম্পোনেন্টস। অ্যান্ড আমি আপনাদেরকে হেভিলি রেকমেন্ড করবো যে ভাই এই জিনিসটা একটু প্র্যাকটিস করেন, এটার সাথে একটু খেলাধুলা করেন, কিভাবে কি হয় দেখেন, বিকজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনার কোডকে ক্লিন রাখার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ভাই লাভটা কি হইলো, আমি app.jsx থেকে 4 লাইন সরাইলাম কিন্তু index.jsx এ তো আমি আরো 4 লাইন অ্যাড করলাম এক্সট্রা, লাভটা কি হলো? ভাই লাভ আছে, কারণ আপনি আপনার ফোল্ডারের সকল কম্পোনেন্ট তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু index.jsx অ্যাড করবেন না। আপনি তখন অ্যাড করবেন যখন আপনি সেই কম্পোনেন্টটাকে তৈরি করতেছেন। সো আপনি যদি এখন নতুন আরেকটা প্রজেক্ট স্টার্ট করেন, আপনি সেই প্রজেক্টের মেইন কম্পোনেন্টটাকে সাথে সাথে index.jsx এর ভেতরে অ্যাড করে দিবেন এবং দেন এক্সপোর্ট অবজেক্টের ভেতরেও সেটাকে অ্যাড করে দিলেন। অ্যান্ড দেন ফাইনালি app.jsx আপনি যখন ইম্পোর্ট করতেছেন, আপনার কাছে 100 থাকুক 1000 থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, আপনার শুধুমাত্র 1 লাইন কোড লাগবে সেটাকে ইম্পোর্ট করার জন্য। আপনি খুব ইজিলি সেটা করতে পারবেন এবং মাঝে মধ্যে আপনার যদি এটা প্র্যাকটিস হয়ে যায় তাহলে আপনার এটা মনেও থাকবে না। আপনি জাস্ট কম্পোনেন্ট ফাইল বানাইছেন, কম্পোনেন্ট ফাইলটাকে ইম্পোর্ট করে ফেলছেন, এক্সপোর্ট করার জন্য ওই অবজেক্টের ভেতরে ঢুকাই দিয়েছেন অ্যান্ড ডান, আপনার কাজ শেষ। তারপর আপনি ইম্পোর্ট করতেছেন app.jsx অথবা যে কোনো জায়গাতে ইম্পোর্ট করেন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। তো এটা আপনার অনেক বেশি সময় বাঁচাবে এবং আপনার কোডটাকে দেখতেও আরো বেশি অর্গানাইজড মনে হবে এবং অগোছালো কম লাগবে, যেটা আপনার জন্যই পরবর্তীতে সুবিধা হইতে পারে। সো এই কারণেই এই জিনিসটা নিয়ে আমি একটু জোরভাবে বলবো যে খাটাঘাটি করেন, একটু এক্সপেরিমেন্ট করেন কিভাবে কি হইতেছে। আপনি কি এখানে জাস্ট অবজেক্টই পাঠাইতে পারবেন নাকি একটা অ্যারেকে পাঠাইতে পারবেন? এন্ড স্পয়লার অ্যালার্ট, হ্যাঁ আপনি একটা অ্যারে আকারেও এখানে পাঠাইতে পারেন। ডিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে আপনাকে একটা অ্যারে আকারে ডিস্ট্রাকচার করতে হবে, আর কিছু না। সো আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে প্রজেক্ট স্ট্রাকচার এবং সাথে সাথে আমরা কিভাবে ডিফল্ট এক্সপোর্ট করতে পারি অথবা ইম্পোর্ট করতে পারি সেটা সম্পর্কে বুঝতে পারছেন এবং আরো কিছু ইউজফুল ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পাইছেন। পরবর্তী ভিডিও থেকে আমি নতুন একটা প্রজেক্ট স্টার্ট করবো ইনশাআল্লাহ এবং সেখান থেকে আমরা নতুন ভাবে শুরু করতে যেতেছি। সো পরের ভিডিওতে দেখা হবে, বয়েস।